ধন্যবাদ প্রসেনজি। আমি প্রথমেই যারা আহ্বায়ক এরকম একটা কনভেনশনে আহ্বান করেছেন, আমার সবাইকে ডেকেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এত কষ্টের মধ্যে ছোট জায়গায় সবাই শুনতে পাচ্ছেন না, বাইরে আছেন অনেকে, বাইরে মাইক লাগাতে দেয়নি, পোস্টার লাগাতে দেয়নি, মহাজাতি সদন দেয়নি, তাও এখানে একটা এরকম সমাবেশ আজকে হয়ে গেল, জায়গাটা ছোট পড়ে গেছে। তার মানে হচ্ছে আসলে যেটা দীপঙ্করবাবু বললেন, কলকাতার মানুষ, রাজ্যের মানুষ কিছু কথা বলতে চাইছে, তারা ঘুমড়ে ঘুমড়ে মরছে, এবং সেটা এখানে সমবেত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কনভেনশনে হাজির হয়ে সেই কথাটি কিছু প্রতিফলন ঘটাতে চাইছি। বিষয় চলে আসি। অনেকগুলো কথা হয়ে গেছে, শেষের দিকে বললে সুবিধে, কম বললে চলবে। ইতিমধ্যে আপনারা সব জেনে গেছেন। তো সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও কেন বলতে হচ্ছে? আচ্ছা, এত সিরিয়াস সব কথা হচ্ছে। তো আমি একটা সংবিধান বাঁচার ব্যাপারে, দেখবেন মোদী যখন এলো 2014 সালে, তো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম চালু করা হলো নভেম্বর মাসের 25 তারিখে সংবিধান দিবস পালন করা হবে। আমরা তো 26শে জানুয়ারি জানি যেদিন সংবিধান আমরা গ্রহণ করেছি। তো সংবিধান দিবস পার্লামেন্টে ডিভাইড হচ্ছে প্রথমবারে। তো গেহলট বলে একজন পরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গভর্নর হয়েছিলেন, তো তিনি বক্তৃতা করছেন, আমাদের দিকে দেখে বলছেন, বিরোধীদের দিকে, কংগ্রেস সিপিএম সব বামপন্থীদের দিকে, যে আপনারা বলেন মোদীজি সংবিধান নেই মানতা হ্যাঁ, মোদীজি সংবিধান को बहुत मान्यता देती है, একেবারে প্রায় পুজো করে আর কি। সেটা বলার জন্য বলছে, जब मोदी जी मुख्यमंत्री थे गुजरात में, तो हाथी के ऊपर हौदा करके मखमल का चादर लगा करके उसके ऊपर संविधान रख करके आगे आगे हाथी चल रही थी और पीछे पीछे मोदी जी चल रहे थे। हंसी बात नहीं है, हंसी बात नहीं। तो আমি বললাম, আরে বাবা, সংবিধানটা হাতির উপরে চড়িয়ে তার পেছন পেছন যাওয়ার জন্য নয়, দেশটা কিভাবে চলবে সেই পথ নির্দেশ করার জন্য। দেশ চালাने के लिए कौन सा रास्ता लेना पड़ेगा वो संविधान में लिखा हुआ है। तो এটা হচ্ছে আড়ম্বর, জাঁকজমক, दिखावा होता है ना, अब तक यही चल रहा है। ये जो ऑपरेशन सिंदूर बोल रहे हैं ना, এটা আড়ম্বর, জাঁকজমক, বাগাড়ম্বর। গোটা পৃথিবীতে গিয়ে মোদি 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 বলে চিৎকার হয়নি ভাড়াটে লোকজনকে নিয়ে গিয়ে? আর এখন যখন বিপদে পড়েছি, আমাদের বিদেশ নীতি নিয়ে যেটা দীপঙ্করবাবু বললেন, আমরা সবাই দেখছি, আজকে আমাদের প্রতিবেশী কোন দেশ আমাদের সঙ্গে নেই, বিদেশে কোন দেশ আমাদের সঙ্গে নেই। ভিডিও গেমের টেলিভিশন চ্যানেলে তো যুদ্ধের নাম করে ভিডিও যুদ্ধ হয়ে গেল, কিন্তু বাস্তবতায় সর্বদলীয় বৈঠকে থাকলেন না, বিহারে চলে গেলেন, বিশেষ অধিবেশন ডাকলেন না, কিন্তু বললেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে গিয়ে পৃথিবীর মানুষগুলোকে বোঝাতে হবে, দেশগুলোকে বলতে হবে। কোন দেশের রাষ্ট্রপ্রধান সেই প্রতিনিধির সঙ্গে কথা বলছেন না, কিন্তু যাদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিকই সবাইকে যেতে হবে একসঙ্গে, দেশের কথা একসঙ্গে বলতে হবে। আমরা তো এটাই বলেছিলাম। পেহেলগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো, মিডিয়ার দৌলতে সবাই জেনে গেল, পুচ পুচকে মারা, একটা ঘৃণা তৈরি করার জন্য, একটা হিংসা তৈরি করার জন্য, একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হবে। আমাদের বিদেশ সচিব বললেন, সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল, যারা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী, তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা, 26 জনকে মারার, পেহেলগাঁওতে ঢুকে এসে, যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়। তাহলে দেশের মধ্যে আমরা দেখলাম পেহেলগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল আরএসএস, বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া, তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো। তা কার কথা বলবো? সন্ত্রাসবাদীদের যে উদ্দেশ্য ছিল, এদের উদ্দেশ্য এক হয়ে গেল না? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম, যুদ্ধ হলে, সন্ত্রাসী হামলা হলে, বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক কাটতে হবে। এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটাও দেশের বিরুদ্ধে হয়ে গেল, ভাগের কথা বলতে হবে। আমরা এই এতক্ষণ কথা বলাচ্ছি, আমাদের সংবিধানটা এলো কি করে? তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে 190 বছর ধরে। 190 বছরের লড়াইয়ের পরে এই নানান ধর্মের, ভাষাভাষী, জাতি, জনগোষ্ঠীর মানুষ একটা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের, উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা কি বলেছিলাম? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ধর্ম বিশ্বাস আলাদা, উপাসনা গৃহ আলাদা, উপাসনা পদ্ধতি আলাদা, খোরাক আলাদা, পোশাক আলাদা, বুলি আলাদা, তো আমরা সবাই মিলে এক। এটাই তো
ইউনিয়ন অফ স্টেটস। সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস। সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট, সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা কন্টিনিউয়েশন। যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না, স্বাধীনতার লড়াইয়ে ছিলেন না, তাদের কাছে এই সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ ওই লিগেসিটা বহন করে না। সংবিধানে মানুষের অধিকার, মানুষের, এটা বলতে হবে। সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এখানে একটা পেচ্ছাপ করা পায়খানা হলে বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা হয়েছে, কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না। তখন বলা যেত নেহরুর অনুপ্রেরণায়, রাজেন্দ্র প্রসাদের অনুপ্রেরণায়, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অনুপ্রেরণায়। নো, এমনকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও নয়, সংবিধান সভাও নয়। কারা নিল সংবিধান? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হবে। এমনকি উই দ্য পার্লামেন্টারিয়ান নয়, উই দ্য পলিটিশিয়ান নয়, নট ইভেন উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। তো এই নাগরিকতা আইন সংশোধন নিয়ে তো নাগরিকতার উপরে জোর দেওয়া হচ্ছে তো, কিন্তু এটা লেখা নেই উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, লেখা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখানে আজকে যারা সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও বলছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের উপরে দাঁড়িয়ে এই ঐক্যটা এখন সবচেয়ে বেশি দরকার। আর এই ঐক্যকে যারা ভাঙছে, তারা নতুন দেশপ্রেমের কথা লিখছে। দেশপ্রেমের প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা। দেশ একটা শুধু ম্যাপ নয়, এবং তাতে আদিবাসী আছে, দলিত আছে, মতুয়া আছে, রাজবংশী আছে, তপশিলি আছে, মুসলমান আছে, বর্ণ হিন্দু আছে, খ্রিস্টান আছে, পারসি আছে। मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान को। ইনসানকে আসলে সংবিধানের কথা হচ্ছে আমরা মানবতার কথা বলছি, মানব অধিকারের কথা বলছি, নাগরিক অধিকারের কথা বলছি, সিভিল রাইটস এর কথা বলছি। এই ওয়াকফ নিয়ে এত কথা হলো। প্রথম কথা হচ্ছে, শুভঙ্গবাবু চলে এসছে, প্রথম কথা হলো সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। আজকে এই সমান অধিকারটাকে, আমি বললাম ঐক্যকে ভাঙা হচ্ছে, তেমনি হচ্ছে এই সমান অধিকারের ধারণাকে ভাঙা হচ্ছে। কোন ব্যক্তি, গোষ্ঠী, জনগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী একজনের ওপরে মাতব্বরি করবে না, ইকুয়াল। এই ইকুয়ালিটির ধারণাকে পাল্টানো হচ্ছে। সংখ্যালঘুদের অত্যাচার মানে কি? কেন মব লিঞ্চিং হচ্ছে? কেন এসব যা লাভ জিয়া থেকে আরম্ভ করে এখন যা হচ্ছে? তার মানে সেকেন্ড গ্রেড সিটিজেন বলা হচ্ছে। আমাদের সংবিধান এই জন্য ওরা মানবে না, কারণ সংবিধান হচ্ছে সবাই সমান। যুগ যুগ ধরে তপশিলি জাতিকে, দলিতকে বলা যাচ্ছে সে নিম্ন বর্গের। অত সংবিধান বলছে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধান বলছে যে সবাই সমান। এই সমানতা, নারী পুরুষ সমান। নজরুলের ভাষায় সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নয়। অথচ যারা এই মনুষ্যবাদীর কথা যারা বলছে, তারা তো নারীকে নরকের দ্বার মনে করে। তাহলে সে শুধু মুসলমান বিরোধী নয়, সে মহিলা বিরোধী, সে আদিবাসী বিরোধী, সে তপশিলি বিরোধী। কিন্তু এক একটাকে ধরে ধরে, যেমন ছাপো খেলা মানে না, একটা করে ধরো, তারপর একটাকে টেপো, এইভাবে তারা আমাদের দেশবাসীকে, আর এই জন্যই দেশের মানুষের যে ঐক্য হবে তার ভিত্তি হবে সাম্য, সমানতা, ইকুয়ালিটি। ওরা ইকুয়ালিটির জায়গায় বলছে ইউনিফর্মিটি, যেটা আমাদের সংবিধানে বলে না। মৌলিক অধিকার আছে সবার নিজের নিজের ধর্ম অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী সেই ধারাকে বহন করা, প্রচার করা, মানন করা, মানা। কিন্তু এখানে বলা যাচ্ছে না। ও এই যে মাটিগাড়াতে মাংস ব্যবসায়ী সবাই জানে ওই রাস্তা দিয়ে মাংস সকালে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য, দোকানে দোকানে সাপ্লাই দেয়। পরশুদিন সকালে তাদেরকে পেটানো হলো, মব লিঞ্চিং। এই পশ্চিমবঙ্গে ভেবেছিল আগে হবে, যা উত্তরপ্রদেশে হতো, রাজস্থানে হতো, মধ্যপ্রদেশে হতো। তাহলে এখানে কি মাংস নিষিদ্ধ? এখন কি গোটা রাজ্যে বলে দেওয়া হয়েছে যেটা নিরামিষ রাজ্য? এটা বুঝতে হবে, আজকে মাংস বলে খুন করছে, কালকে মাছ বলেও খুন করবে, ডিম বলেও খুন করবে, কারণ সে
আসলে হচ্ছে আমার মতো হতে হবে। পিপল লাইক আস, পিপল নট লাইক আস, আদারিং। একটা বৃহৎ সমাজকে বোঝানোর চেষ্টা হচ্ছে এরা আমাদের মতো নয়, এরকম চেহারা কেন, প্রোফাইলিং, এরকম খায় কেন, এরকম লেখে কেন, এরকম কথা বলে কেন। আর সেখানেই এই যা বললাম খোরাক, ভাষা, লিপি এসব নিয়ে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। তাতে দেশের শক্তি বাড়ে না। ইকুয়ালিটি আর ইউনিফর্মিটি এক নয়, যখন বলছে না এক জাতি, এক ধর্ম, এক ট্যাক্স, ওয়ান ইলেকশন বলছিল না, এগুলো হচ্ছে আসলে এই যে একটা প্রবণতা এদের কাজের মধ্য দিয়ে, যেখানে দাঁড়িয়ে একটা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে। এই স্বৈরতান্ত্রিক প্রবণতা, যেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলছি আরএসএস একটা ফাসিস্ট অর্গানাইজেশন। সে এই গণতন্ত্র মানে না, এই সংবিধান মানে না, এই আলাদা জাতি ধর্ম কারো, দলিত, আদিবাসী, তপশিলি, মহিলা, মুসলমান কারো অধিকার মানে না। তাহলে সংবিধান বাঁচাও আমরা যখন বলছি এই সব অংশকে নিয়েই করতে হবে, একের জন্য অন্যকে বলতে হবে। আমি যদি মাইনরিটি রাইটস এর জন্য লড়ি, তাহলে সিভিল রাইটস যখন অ্যাটাক হবে সেখানে আমাকে বলতে হবে, সেটা বিবাহ করে গাওতে হোক বা অন্যত্র যেখানে হোক, তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। নালে নিজের বেলায় আনখাই, পরের বেলায় আল্লাহ দয় হলে হবে না। আমাদেরকে সব ব্যাপারে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। 3, এই যে দেশ বাঁচানোর কথা আমরা বলছি, তাহলে দেশ সংকটে আছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি কি বলে? ধর্ম সংকটে আছে। এই করে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করছে। তাহলে এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা হচ্ছে, অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে, তার সঙ্গে একটা হিন্দুত্ববাদী, যেহেতু মেজরিটি হিন্দু, বেশিরভাগ বহু সংখ্যক বাদ, মেজরিটেরিয়ানিজম তাকে সঙ্গে নিতে চাইছে। এটাই বাংলাদেশে করতে হবে, বাংলাদেশে মুসলমান বেশি, তাহলে সেখানে তাকে ইসলামকে ব্যবহার করতে হবে, মুসলমানকে ব্যবহার করতে হবে। পাকিস্তানে করলে মুসলমানকে ব্যবহার করতে হবে, আফগানিস্তানে তাই করেছে। তাহলে এখানে ভারতে হিন্দু করছে, এটা বুঝে নিতে হবে। এটা আলাদা করে কোনো হিন্দু প্রেম না, আলাদা করে কোনো মুসলমান প্রেম না, এটা ক্ষমতা প্রেম, গদি প্রেম, তার জন্য ব্যবহার করছে। তাহলে আমাকে সাম্প্রদায়িকতার মুক্ত হতে হবে। যা আমার জন্য ভালো তা তোমার জন্য ভালো, যা তোমার জন্য খারাপ তা আমার জন্য খারাপ, এই দৃষ্টিটা নিতে হবে। এখানে দাঁড়িয়ে এই যে একটা ফাসিস্ট একটা চেহারা নেওয়ার চেষ্টা করছে, তার চরিত্র ফুটে উঠছে। বিরোধী কোনো কথা বলা যাবে না, লেখা যাবে না, প্রশ্ন করা যাবে না, ফেসবুকে পোস্ট করা যাবে না, মিথ্যাচার হবে, ফেক নিউজ হবে, গুজব হবে, দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে। কিন্তু দাঁড়িয়ে তুমি প্রশ্ন করতে পারবে না, হক কথা সোচ্চারে বলতে পারবে না। তাহলে তোমার যে গণতান্ত্রিক অধিকার আছে তার উপর আক্রমণ হচ্ছে। গোটা দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। ওয়াকফ নিয়ে আমি কেন বলবো না এটা ভুল এবং তার জন্য আমাকে লড়াই করতে হবে? মুখ্যমন্ত্রী কেন বলবেন? মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, ওখানে গেছিলেন, দাঙ্গার পরে দাঙ্গা হয়েছে, ঘটনা হয়েছে, হাঙ্গামা হয়েছে, সেখানে গিয়ে কথা বলা, কিন্তু বললেন আমি বলবো ওয়াকফ নিয়ে যা বলার, তোমরা চোখ কেউ কোনো কথা বলবে না। কত অপদার্থ সব সামনে বসেছিল যে মুখ্যমন্ত্রী যখন বলছিলেন, যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একজনের সাহস হলো না যে ম্যাডাম আপনি চুপ করুন, আমার বলার অধিকার আছে, আমার সংবিধান আমাকে হক দিয়েছে। আচ্ছা, হয়তো মহা মুশকিল, দিল্লিতে যদি বেশি কিছু বলে পাকিস্তানে চলে যাও, এখানে যদি বেশি কিছু বলে দিল্লি চলে যাও, হ্যাঁ, আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও। প্রতিদিন হচ্ছে। এই আদরিং করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার যারা খেটে এখানে কারখানা পাচ্ছে না, কাজ করছে না, তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন, আহমেদাবাদে বলুন, গুজরাটে বলুন, কর্ণাটকায় বলুন, তোমার রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, হরিয়ানায় বলুন, আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা বুঝতে হবে। এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গিয়া, সাইনবোর্ড লাগিয়ে বলছে বাংলাদেশি, আসলে বাংলা ভাষী মানুষের উপর আক্রমণ হচ্ছে। এই আদারিংটা যখন করতে পারবে, হিন্দু হিন্দু হিন্দুস্তান, যারা বলেছিল ভাগো মুসলিম পাকিস্তান, এখন বলছে ভাগো বাঙালি বাংলাদেশ। এইটা হচ্ছে এই যে একটা তৈরি করছে, একরূপতা তৈরি করছে, ইউনিফর্মিটি তৈরি করছে, সেখানে যা মনে হচ্ছে এরা বেমানান, এই বেমানানদেরকে সরাতে হবে। সেজন্য আমাদের সবাইকে নিয়ে রোজে অনেকগুলো কথা বলা যায়, বলবো না, এই সবাইকে নিয়ে একসঙ্গে চলা অনেকগুলো কথা বলা হলো, সবাই বলছে। আমি একটা গল্প বলি, যেমন 92-তে বাবরি মসজিদ ভাঙা হলো 6 ডিসেম্বর, তার আগের দিন 5 ডিসেম্বর আমরা সব সেকুলার দলগুলো তখন আমরা কুচ করেছিলাম,
অযোধ্যা কুচ, ভিপি সিং, মুলায়ম সিং যাদব, এবি বর্ধন, সব ছিলেন, সব সুরজিতের শরীর খারাপ হয়ে গেছে, তো প্রকাশ করা তো আমি গেছি। আমার যাওয়ার কথা নয়, তখন অত বড় নেতা নই, কিন্তু আমাকে যেতে হয়েছে, আমিও প্রকাশ করতে গেছি। তো আমাদের রামসুনেরি ঘাটে আটকে দিয়েছিল, রামসুনেরি ঘাটে আটকে দিয়েছে, সব টায়ার ফায়ার দিয়ে একদম যেতে দেবে না। তারপর শরীর বলো ঘোষা, তো আটকে দিয়েছে। তো ওইখানে ইমপ্রম্পটু একটা মিটিং হচ্ছে, সবাই বক্তৃতা করছেন, একটা পর একটা, এতগুলো নেতা, 18-19টা দল, সবাই একটু করে বলছে। তো সবাই কিন্তু বলছে দাঙ্গা যাতে না হয়, একসঙ্গে থাকি, শান্তি থাকি। আমি তো বাচ্চা ছেলে পেছন ছুটছি ঘুরছি, তো গ্রাম থেকে কৃষকরা মাঠে কাজ করছিল, হাতে কাস্তে আছে, রাস্তায় কাজ করছিল, তারা সব শুনতে চলে এসছে। এত নেতা দেখছে, এত গাড়ি ভিড়, মাইকে শোনা যাচ্ছে না, পেছনে লোকজন কি বলছে তা শুনবে। তো ভিপি সিং বলছে, চাहे कुछ भी हो जाए आप सब एक रहेंगे। ওই কৃষকটা বললো, हम जनता तो एक रहेंगे, आप नेता लोग एक रहेंगे। মোক্ষম কথা বলেছে, সত্যি কথা বলেছে। তারপরে জনতা পার্টিটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, জনতা দল। তাহলে এখানে দাঁড়িয়ে দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, কিন্তু আমরা নেতারা একসঙ্গে আছি কিনা তার উপর নির্ভর করছে। জনতারা কিন্তু একসঙ্গে থাকতে চাইছে বলেই মুর্শিদাবাদে ঘটনা হোক, এই রামনবমী, হনুমান জয়ন্তী, এই সামনে বকরিদ আসছে, কুরবানি আসছে, প্রতিদিন 2026-এর নির্বাচনের আগে শাসক দলগুলোর চেষ্টা হচ্ছে কিভাবে ধর্মের নামে এখানে রাজ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানো যায়, আর যত না দাঙ্গা হবে তার থেকে বেশি বিভাজন হবে, যাতে মগজের মধ্যে ঘৃণা ঢোকানো যায় একে অপরের। আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর আমরা যদি মানুষকে বলি একটা হও, তাহলে আমাদের মরার অধিকার থাকবে না, বলার নৈতিক অধিকার থাকবে না, যদি আমরা একসঙ্গে না থাকি। আমাদের একসঙ্গে হতে হবে, ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে হবে। এই কাজ আমরা করবো, এই সম্পর্কে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now